ম্যাডাম দেখতে পাচ্ছেন? এখন থেকে আপনি আমার সঙ্গে একটু বেশি বেশি করে কথা বলবেন, কেমন? এখন থেকে আপনি আমার সাথে একটু বেশি বেশি করে কথা বলবেন, আর হচ্ছে প্রতিদিন কাজ দেবেন। আপনি একটা কাজ করবেন বা দুইটা কাজ করবেন, প্রতিদিন আপনি কাজ দেবেন আমাকে, ঠিক আছে? আমি আপনার কাজ দেখব এবং প্রতিদিন আপনাকে বলবো যে আপনার ভুল হচ্ছে, এবং ওই দিন সে যেদিন ঠিক করবেন তারপর থেকে আপনি আমার প্রিয় স্টুডেন্ট হবেন, ওকে? এইটা তার পিছন সাইড। আমরা ট্যাপা পুতুল করবো আজকে, এটা শেষ করার পরে। এটা আমি কিছুটা করছিলাম, করে আমার আর মেজাজ খারাপ হয়েছে, আমি আর করি নাই। আমার বাদ বাকিটুকু আমার ওয়াইফ করে দিচ্ছে। ও তো ভাস্কর্যের, ও খুব ভালো করে এগুলো মাটির কাজই করে। যাই হোক, দুজন মিলে কমপ্লিট করছি, করে এই যে আপনাদের জন্য নিয়ে আসছি যে আজকে আমরা এখানে করবো। এই যে ছোটো ছোটো যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো পরে হচ্ছে গোল গোল করে আলাদা করে বসানো। তাছাড়া প্রথমে মাটিটা বসে নেওয়ার পরে যে এগুলো আলাদা করে বসানো। আগে আমরা পুতুলের ডাইসটা করছি, ডাইসটা করার পরে তারপরে এই যে হ্যাঁ জামা পরানো হয়েছে, তারপরে যে এই যে উঁচু উঁচু স্থানগুলো আছে এগুলো এগুলো সব এক্সট্রা করে লাগানো হয়েছে। তাছাড়া দেখেন শুধু এইভাবে টানা হয়েছে আর লাইন টানা হয়েছে, আর কিছু করা হয়নি। এখন এইটাই যে আপনাদেরকে করতে হবে এমন কিছু না, এটা আমরা আমাদের নিজেদের মতন করে করবো, কারণ আমরা তো নিজেরা জীবনে প্রচুর পুতুল করি নাই। না, পুতুল করার সাথে মেয়েদের সাথে কি সম্পর্ক? আমার না, এমনিতে ছোটবেলা থেকে যে শাড়ি পরা, তারপরে এই পরা, এগুলো ভালো লাগে। আমার শাড়ি পরতে খুব ভালো লাগে। হাত দেখে হাত পরান দেখি, তাও তো একটু পাচ্ছে। দেখি আবার হাত পরান, আবার হাত পরান দেখি, এবার হাত পরান। জি রাসেল সাহেব, ফাইন কোশ্চিন, খুব ভালো কোশ্চিন করছেন আপনি একটা। এই প্রশ্নটা আমি এদের কাছে আশা করছি, কিন্তু এই প্রশ্নটা কেউ করেনি আমাকে। আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। রাসেল সাহেব আপনি অপেক্ষায় থাকেন। এই যে দুষ্টুরা খুব কথাবার্তা বলতেছে, এটা বেয়ার দরকার আমার। এই যে মার না হলে এটা অফিসকে আমি গিফট করে দিচ্ছি না, এটা কষ্ট করে একটা শিল্পকর্ম গিফট করছি। এটা যদি নিয়ে যায় তাহলে এখানে তো আমাদের শিল্পকর্ম থাকবে না। আপনি নিজে একটা বানাবেন, ওটা নিয়ে যাবেন। হ্যাঁ, এখানে আমাদের মাটির কাজ আরো অনেক বেশি পরিমাণ থাকা উচিত। আচ্ছা দেখেন, গতকালকে আমি জাস্ট অল্প একটু থিওরি ক্লাসটা নিব, জাস্ট আমি সারমর্মটা বলে এটা রেখে দিব, ঠিক আছে? আর থিওরি ক্লাস তারপরে যেদিন আমার মনে হবে সেদিন হচ্ছে নিব। আজকে যে থিওরি ক্লাসটা যে বিষয়টা বলতেছি, গতকালকে আমি বলছিলাম যে বাংলাদেশ এবং বাংলাদেশের শিল্পকলা নিয়ে একটু আলোচনা করেছিলাম। এখানে পড়ার যে বিষয়টা বলছিলাম যে তিনজন শিল্পীর জীবনী সম্পর্কে এবং তাদের শিল্পকর্ম নিয়ে আমাদেরকে পড়তে হবে। নাম্বার 1 বলেছিলাম যে তাদের পরিচয়, তাদের জন্মস্থান, তাদের বাবা মা বা তারা কোথায় জন্মগ্রহণ করেছে সেটা আমরা হচ্ছে জানবো, এবং তাদের মোটামুটি 7 থেকে 8টা শিল্পকর্মের নাম আমরা জানার চেষ্টা করব, কেমন? তারপরে হচ্ছে এই শিল্পকর্মগুলোর নাম জানার পরে শিল্পকর্মের 3 থেকে 4টা বা 5টা শিল্পকর্মের ব্যাখ্যা আমরা জানবো। যেমন কতদিন বলছিলেন মেরুনা 43 কি, বা নায়র কি, কোন টাটা কি, বা ওই যে গরুর গাড়ি কাদার মধ্যে পড়ে যায়, অনেকে ঠেলে দিয়ে কাদা থেকে তুলতেছে, কাঁচা মেরে দেখছেন কখনো পিকচারগুলো? বা আগে যেমন হচ্ছে যে নদীতে যখন পানি শুকিয়ে যাওয়ার উপক্রম হতো তখন হচ্ছে দড়ি দিয়ে অনেকজন মিলে যে গুণ টান তৈরি করে নৌকা টেনে নিয়ে যেত। এগুলো হচ্ছে জয়নুল আবেদিনের পিকচার, গুণ টানা বলে। এই যে এগুলো সম্পর্কে একটু বর্ণনা রাখবেন, যে এই বর্ণনাগুলো কেমন, যে গুণ টানাতে আসলে কয়েকজন ফিগার দেখা যায়, যে ফিগারগুলো হচ্ছে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে নৌকাকে বেঁধে নদীর তীর দিয়ে নৌকাকে বেঁধে সবাই যেখানে নৌকা বেঁধে যাইতো সেই জায়গাটাকে অতিক্রম করার জন্য তারা টান দিত। এটা ছিল মূল ছবির প্রতিপাদ্য বিষয়। তারপরে লিখবেন হচ্ছে যে 3 কন্যা কি, 3 কন্যা হচ্ছে কামরুল হাসানের, 3 কন্যা সম্পর্কে একটু বর্ণনা রাখবেন। তারপরে হচ্ছে যে দ্য ফার্স্ট প্লান্টেশন, প্রথম বৃক্ষরোপণ, এইটা বিখ্যাত। এইগুলো প্রতিবারই পরীক্ষা আসে, আমি যেগুলো নাম বলতেছি সববারই পরীক্ষা থাকবেই, লিখতে হবে না। তারপরে থাকবে
তোমার উল্টাপাল্টা বলবে না, 8টাই ঠিক ছিল, পরেরগুলো বলা ঠিক হয়নি। 8টাই তো। চারুকলা টোটাল সাবজেক্ট এটা আমাদের জানতে হবে। যদি চারুকলা সাবজেক্ট সম্পর্কে না জানেন, যেমন আমরা এখানে কি করি বলেন তো, টোটাল চারুকলা সব সাবজেক্ট করি। আমাদের চারুকলা 3টে আন্তর্জাতিক সাবজেক্ট আছে, যে আন্তর্জাতিক সাবজেক্ট গোটা বিশ্বে চলে, বাদ বাকি সাবজেক্ট গোটা বিশ্বে নাই। এখানে আছে হচ্ছে পেন্টিং, প্রিন্ট মেকিং, এটা আমার সাবজেক্ট। আরেকটা হচ্ছে ভাস্কর্য। ভাস্কর্য ভাস্কর্যের মধ্যে স্থাপত্য আছে আলাদা। গোটা পৃথিবীতে 3টে আন্তর্জাতিক সাবজেক্ট আছে, যে 3টে গোটা পৃথিবীতে চর্চা হয়। একটা হচ্ছে পেন্টিং, এটা হচ্ছে প্রিন্ট মেকিং, এটা হচ্ছে ভাস্কর্য। এটা হচ্ছে আন্তর্জাতিক সাবজেক্ট। আচ্ছা, এবার আসলে হচ্ছে গ্রাফিক ডিজাইন, ক্রাফট, ওরিয়েন্টাল, সিরামিক্স এবং হচ্ছে শিল্পকলার ইতিহাস। একটা হচ্ছে থিওরিক্যাল বিষয়, বুঝছেন? আগে ছিল না, এখন হয়েছে থিওরিক্যাল বিষয়। তার উপর একটা সাবজেক্ট আছে, একটা মাটির কাজ সিরামিক্স। যেমন যে আমরা আপনাদের যেমন যে কালকে কথা হলো না, ডিনার সেটের কথা বললাম, এইসব প্লেটগুলো ওখানে হচ্ছে যে আমরা স্যাম্পল হিসেবে তৈরি করি, কাপ তৈরি করি। আমার বাসাতে এখন তৈরি কাপ আছে, গ্লেজ দিয়ে কাপ আছে। তারপরে ধরো যে ভাস্কর্যের সিরামিক্সের যে টিস্যু বক্স আছে, পটারি আছে, ফুলদানি আছে। তারপরে ভাস্কর্যের হচ্ছে যে টোটাল আমার ওয়াইফের একটা ভাস্কর্য আছে, টোটালি মাটির একটা ভাস্কর্য আছে। হ্যাঁ, সেলফ পোর্ট্রেট, পাথর দিয়ে করবো। মার্বেল পাথর, কালো পাথর দেখছে না নদী ধরে যেগুলো থেকে, ওটা দিয়ে করবো। ওয়াইফ নিজেই করছে। অনেক কষ্ট হয়। যারা পাথরের কাজ করে তারা দ্রুত মারা যায়, জানেন? এটা খুব দ্রুত মারা যায়। আয়ু 8 থেকে 10 বছর কমে যায় পাথরের কাজে। পাথর পৃথিবীর আমাদের মানুষের আয়ু বাড়ে কিসে? যদি আপনার ধুলাবালি না ঢুকে তাহলে আপনারা 1000 বছর পর্যন্ত বাঁচতে পারবেন, তাই না? এটা তো আমরা জানি না, জানি না, জানেন না? ধুলা বা ধুলিকণা যদি মানুষের শরীরে না ঢুকে তাহলে মানুষের আয়ু অলরেডি এমনি 15-20 বছর বাড়তি হয়ে যাবে। সেখানে ধুলা তো দূরে থাকে, পাথর হচ্ছে যে ভয়ঙ্কর একটা জিনিস। পাথরগুলো তো অনেক আমাদের কেটে পাথর ঢুকে যায় না, আমরা কেটে পাথর বের করি, সমস্যা তো হয়ই। এই পাথর যখন পাথর কাটা হয় তখন অনেক রকম প্রোটেক্ট দেওয়া হয়, চোখে, নাকে, মুখে, গোটা ড্রেস আপ করে। গ্রাইন্ডার মেশিন থাকে, সেটা প্রচণ্ড শক্তিশালী একটা মেশিন। সেই মেশিন দিয়ে পাথর কাটতে হয়, হাতল ছেড়ে দিয়ে পাথর কাটতে হয়। পাথরের যে ডাস্ট শরীরের জন্য খুব ভয়ঙ্কর। তারপরে যারা দেখবেন যে যারা যে শিল পাটা থাকে না, আমরা পাটা যে পিসি, ওটা যারা দেখবেন যে যারা করে তারা কিন্তু বেশি দিন বাঁচে না, ঠিক আছে? এটা মনে রাখবেন, এটা সঠিক তো। পাথরের কাজ আপনাদের করে নেবেন। এলাকার থেকে একজন পাথরের শিল্পটার কাজ করতে উনি মারা গেছে। পাথরের কাজ যারা করে তারা বেশি দিন বাঁচে না, তারপরে মানুষ করে। কেমন? তা আমাদের চ্যানেলগুলোই হচ্ছে যে এই 3টে সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল, বাদ বাকি সাবজেক্টগুলো হচ্ছে আমাদের উপমহাদেশীয়। মানে আমাদের এই অঞ্চলগুলোতে শুধুমাত্র এই সাবজেক্টগুলো আছে, অন্য কোনো অঞ্চলে নাই, ঠিক আছে? এখন এই যে পেন্টিংয়ের কাজ, তো পেন্টিং বুঝেন, প্রিন্টের কাজ হচ্ছে প্রিন্টিংয়ের কাজ একই রকম। আমাদের মূল বেস হচ্ছে ড্রয়িং, আর বাদ বাকি হচ্ছে যে ড্রয়িং করার পরে তারপরে বিভিন্ন যে কাঠ কেটে করা বা শোলা কেটে করা বা অন্য কিছু করা, এটা প্রিন্টের। আর পেন্টিংয়ের যে ওয়েল কালার, ওয়াটার কালার, এগুলো হচ্ছে পেন্টিংয়ের। তারপরে ভাস্কর্যের হচ্ছে ভাস্কর্যের ড্রয়িং। মানে এই 3টে সাবজেক্ট কি জানেন? এই 3টে সাবজেক্টে যারা পড়ে তারা সব গ্রুপের কাজ করতে পারে সাধারণত। অনেক সময় ব্যতিক্রম হয়, কিন্তু এই সাবজেক্টের বাইরে যারা পড়ে অন্য সাবজেক্ট থেকে সাধারণত তারা তাদের ড্রয়িংটা দুর্বল থাকে, বুঝতে পারছেন? হচ্ছে ব্যাপার। তো যেটা বলছিলাম যে এই যে ইসেন সুলতান হচ্ছে পেন্টিংয়ের স্টুডেন্ট। ইসেন সুলতানের কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। উনি কিন্তু কোনো কলকাতা আর্ট কলেজ করে বা কোনো ডিগ্রি ধারী না, ওনার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু ওনার গুরু ছিল, ঠিক আছে? ওনার গুরু ছিল, গুরুর কাছে দীক্ষা নিচ্ছে, দীক্ষা নিয়ে তারা এইসব কাজকর্মগুলো শিখছে। তারপরে কামরুল হাসান ছিল হচ্ছে সিরামিক্সের স্টুডেন্ট, পটারি করতো বেশি। কামরুলকে বলা হয় পটুয়া। পটুয়া কাকে বলা হয়? পটুয়া কামরুল হাসান। উনি হচ্ছে মূলত হচ্ছে না জয়নুল আবেদিন না, ওটা হচ্ছে পটুয়া কামরুল হাসান। কামরুল হাসান এই যে বাংলাদেশের যে জাতীয় মানচিত্র, তার ডিজাইনার কিন্তু তিনি, মনোগ্রামের ডিজাইনার তিনি। তার আগে তো বাংলাদেশের মানচিত্রে কী ছিল? পতাকা সহকারে ছিল, হলুদ কালার ছিল, বাংলাদেশের যত টাকার কাজ, টাকা, কয়েন, টাকার উপরে দেখবেন শুধু ছবি আঁকা আছে, এগুলো সব হচ্ছে আমাদের কাজ, প্রিন্টের কাজ।
যত সূক্ষ্ম কাজ তত মনে করবেন একটু প্রিন্টের কাজ, এই কাজগুলো হচ্ছে অ্যাসিড দিয়ে করা, বুঝলেন? অ্যাসিড দিয়ে কাজগুলো করা, টাকার যত কাজ এগুলো সব হচ্ছে অ্যাসিড দিয়ে করতে হয়, অ্যাচিং বলে এটাকে, অ্যাচিং অ্যাকোয়াটিক বলে। তো এই যে এই শিল্পীগুলো সম্পর্কে আমরা জানবো কীভাবে, যে একজন শিল্পীর বৈশিষ্ট্যটা কী, আমার এগুলো বলার উদ্দেশ্য ছিল এগুলাই, যে একজন শিল্পীর বৈশিষ্ট্য কী। এখন জয়নুল আবেদিন সাধারণত রেখাচিত্রের মাধ্যমে কাজ করতে পছন্দ করে, ঠিক আছে? রেখাচিত্রের জন্য সে পৃথিবীতে বিখ্যাত। সে কিন্তু ওয়েল কালারের জন্য বা ওয়াটার কালারের জন্য কিন্তু বিখ্যাত না। সে কিন্তু ওয়াটার কালার ভালো পারে না, জানেন এটা? সে ওয়াটার কালার ভালো পারে না। আমি যেমন কিছু কিছু ড্রয়িং না দেখে পারি না, দেখছেন, খেয়াল করতেন না? আমাকে দেখে দিবেন, মানে দেখতে দেবেন, আমি দেখে দেখে করতে পারি, কারণ আমার মুখস্থ হয় না। ছবি আঁকা জিনিস আমার মুখস্থ করতে পারি না। যে ড্রয়িংটা আমি আজকে করলাম মুখস্থ হয়ে গেল। বাকি তো জীবনে প্রচুর করছি, কিন্তু আমার মুখস্থ হয় না, আমি সেটা দেখে করতে স্বাচ্ছন্দ্য। তাহলে আমরা কারো কাজ করলে তাহলে বলেন কি না যে কপি করে করা যাবে না? কপি করবেন না কেন, কিন্তু সেটার আগে তো প্র্যাকটিসের প্রয়োজন আছে না? যেমন আমি ওই যে দেখে করতে পারি না, তারা ধরেন আপনি নিয়ে আসলেন, আমি একটা দেখে করলাম, ওই যে করলাম, আমার আর 1-1.5 বছর দেখার দরকার নেই। 1-1.5 বছর পর আমি আবার ভুলে যাই, কারণ আমি তো আর্টিস্ট, কত কিছু মনে রাখবো বলেন? আমরা তো মনে রেখে কাজ করি না, আমরা হচ্ছে যে লাইভে বসে কাজ করতে পছন্দ করি। যেমন একটা মাঠে বসলাম, মাঠ থেকে একটা গ্রামের ওখানে গ্রামের গাছপালা বাড়িঘর নিয়ে দেখতেছি রাখতেছি, দেখতেছি রাখতেছি। ওই কাজটা আপনারা হয়তো একদিনে করবেন, 2-3 ঘন্টাতে করবেন, আমি বসতে 5 দিন ধরে করবো, কারণ আমাকে ধৈর্য দিতে হবে, ধৈর্য নিয়ে করবো, আমি তো ভুল করবো, দেখি না? তো এই এসএম সুলতানের বৈশিষ্ট্যই হচ্ছে সে ওয়াটার কালার ভালো পারতো না, বা তার ওয়েল কালার মোটামুটি পারতো, কিন্তু সে মূলত হচ্ছে রেখাচিত্রের কাজ করে গোটা পৃথিবীতে বিখ্যাত। এসএম সুলতান হচ্ছে এসএম সুলতান ড্রয়িংয়ের জন্য বিখ্যাত। এসএম সুলতান সাধারণত কাজ করে হচ্ছে আপনার গ্রামীণ জীবন, জনপদ নিয়ে কাজ করে। দেখবেন যে এসএম সুলতানের কাজগুলো দেখবেন যে মাছ করতেছে, সে মহিলারা দেখবেন এরকম মাসল, বড় বড় মাসল। একজন মহিলার যেরকম মোটা মাসল হয়, ছেলে মানুষের হয়, তাই না? কাজ করে শক্তিশালী হয়, কিন্তু মেয়েদেরও দেখাচ্ছে মাসল এরকম, ছেলেদেরও দেখাচ্ছে, মেয়েদেরও দেখাচ্ছে, সব শক্তিশালী। যে ধান লাগাচ্ছে তারও মাসল এরকম, এই বড্ডি এরকম হওয়া না, যে সে পান্তা ভাত খায়, তার মাসল আর কথাই না। তাহলে কীভাবে হবে? এটা কারণ হচ্ছে সে সাধারণত গ্রামীণ জীবন এবং সেই জীবনের জনপদ নিয়ে সে কাজ করে। এটার মূল উদ্দেশ্যটা কি বলতো, কেন সে এই মাসলগুলো ফুটিয়ে তুলছে? আইকু বাড়ান। আপনারটা একটু হয়েছে যে একজন বলছে গ্রামের মানুষ শক্তিশালী বেশি। আমাদের গ্রামের মানুষ যে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু দেখবেন প্রচুর পরিশ্রম করে, না? এই যে করোনার মধ্যে সবচেয়ে বেশি অসুখ কার হয়েছে? যারা এসি ঘরে থাকতো, উপজাতিরা, হ্যাঁ উপজাতিরা আছে। করোনাতে সবচেয়ে বেশি অ্যাটাক তাদেরই হয়েছে যারা একটু অলস প্রকৃতির ছিল এবং এসির ঘরে যারা থাকতো, তাদেরই করোনাটা বেশি হয়েছে। একজন রিক্সাওয়ালার কিন্তু দেখবেন ওইভাবে করোনা হয়, খেয়াল করছেন? আমার মা যে এত বয়স, আমার মারও কিন্তু করোনা হয়নি, কারণ মা সম্পর্কে তো বললাম যে আমার মা হচ্ছে প্রচুর পরিশ্রমী মানুষ। তার 65-এর মতো বয়স হচ্ছে, 66, স্টিল নাও সে খাটে, কাউকে রান্না করতে দেয়, সে নিজে রান্না করে। সে বলে যে আমার ছেলেরা খাইতে পারবে না, রান্না করতে দেওয়া যাবে না। যদি আমার ওয়াইফ সকালবেলা একটু করে, মাঝে মাঝে শুক্রবারে দুপুরেরটা করে, তাছাড়া রান্না সে করতে দেয় না। তার এটা আমরা মানা করি না যে তার এটা, আমরা যদি তাকে এটাকে বাদ দেই, সে কিন্তু মানতে পারবে। তার কিন্তু আর কাজ থাকতেছে না, কাজ কমে যাচ্ছে না। একটা মেয়ের তো মূল শখই হচ্ছে সংসারটা সামলানো, রান্না বান্না করা বা তার আম সবজির দায়িত্ব করা। তাকে যখন আমরা সেই কাজ থেকে অব্যাহতি দিয়ে দেবো, তার কিন্তু অলসতা চলে আসবে, বিভিন্ন রোগ জেগে বসবে। তো এইখানেই এসএম সুলতান হচ্ছে গ্রামের মানুষদেরকে প্রচণ্ড পরিশ্রম হিসাবে গোটা পৃথিবীর সামনে ফুটিয়ে তুলছে যে আমাদের মানুষটা অনেক পরিশ্রমী, খেটে খাওয়া মানুষ, যাদের তারা এরকম শক্তিশালী হিসেবে দেখেছে যে সব মানুষ কাজ করে, ছেলে মেয়ে উভয়ই কাজ করে। তাই আসলে কিন্তু তাই আমাদের দেশে কিন্তু মেয়েরা সমান তালে উপার্জন করে, খেয়াল করছেন? সমান তালে মেয়েদের হাত ধরে কিন্তু বিশাল একটা অর্থনৈতিক সাপোর্ট আসে আমাদের দেশে। আচ্ছা, ক্ষুদ্র মেয়েদের পরিশ্রম করার কারণ আছে, ওদের সম্পর্কে আপনাদেরকে আরও জানতে হবে। অনলাইনে একজন বললো যে উপজাতিরা বেশি করে, এটা আসলে কথা না। উপজাতির কথার ক্ষেত্রে হচ্ছে কি যে উপজাতিরা মাতৃতান্ত্রিক আছে, পিতৃতান্ত্রিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। বুঝতে দেন আগে
মাতৃতান্ত্রিক আছে, পিতৃতান্ত্রিক আছে, এখানে উপজাতি আছে অনেকগুলো, 15-20টারও বেশি ভাগ আছে, যার মধ্যে আমরা জানি যে 2-1টা জানি আমরা, তাই না? 2-1টা জানি, তাছাড়া আর কারোর নাম জানি না, জানি। তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে যেমন মেয়েদের বিয়ে হয় কীভাবে, আপনারা তো একটা বা দুটো উপজাতি সম্পর্কে জানেন, আমি মেলাগুলো উপজাতি সম্পর্কে জানি, কারণ আমি ওদের সাথে গিয়ে 15-16 দিন থাকছি, ওদের সাথে গিয়ে ঘুমাইছি। ওদের সিস্টেমটা হচ্ছে, আমি যেমন সাঁওতালপুরিতে 13 দিন ছিলাম, ওদের খাবার খাইতাম, ওদের সাথেই থাকতাম, কখনো কখনো খোলা মাঠে স্কুলে ঘুমাইতাম, জায়গা না থাকলে ছবি আঁকতে থাকতাম। ওদের নেচার, ওদের পরিবেশ, ওদের জীবনযাত্রা, ওদের কৃষ্টি কালচার দিয়ে ওদের সংস্কৃতি থেকে ধারণ করার চেষ্টা করতাম। তো আমি গিয়ে যেটা দেখছি যে একটা মেয়ে বিবাহের আগে একটা মেয়ে তার স্বামীকে চুপ করতে পারে কীভাবে, সে দেখা যাচ্ছে কোনো ছেলেকে পছন্দ করলো, সে ছেলের জন্য অপেক্ষা করতো, সেটা কোনো সম্পর্কের জন্য, কোনো লিখিত সম্পর্ক বা কালিমা টালিমার কোনো সিস্টেম নাই। সেই মেয়েটা অপেক্ষা করতো ছেলেটা আসবে, ছেলেটার সাথে থাকবে, 1 দিন বা 2 দিন থাকবে, তারপরে যদি মেয়েটা অনুমতি দেয় তো কমপ্লিট। এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে সবচেয়ে বিয়ের সাথে পড়ে, সেখানে সবচেয়ে বেশি হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যার হচ্ছে গুরু আছে সে সবচেয়ে সমাজে ধনী এবং সবচেয়ে সম্মানী। হ্যাঁ, কিছু কিছু সমাজে আছে, 2-1টা সমাজে আছে। তো তারা সাধারণত হচ্ছে যে মাতৃতান্ত্রিক যেগুলো বেশি হয়, মায়েরাই সব কিছু করে, উপার্জন, কাজ, অন্য সব কিছু মায়েরাই করে। তাদের সেখানে ছেলেরা কী করবে, ছেলেরা ওখানে খালি হুক্কা খায় ফেলবে। আমাদের ওইদিকে আছে, আমাদের ওদিকে তো ওখানে মানে যে ধরেন যে বিয়ে শাদী যে করতে যাবো, সাহসটা পাইনি। একটু মজা করার জন্য বললাম, আমি একটু মজা করতে পছন্দ করি, ঠিক আছে? আমরা আসলে যেভাবে এই যে ক্যাম্পাসটা লাইফটা লিড করছি বা স্যাররা আমাদের সাথে যেভাবে আনন্দ ফুর্তি করে ক্লাসগুলো আমরা করছি, নিয়ম কিন্তু এটাই যে খালি বোরিং করে আপনাদেরকে কথা শোনাবো আর পড়াবো আর দেখাবো, এটা হতে পারে না। চারুকলাতে সব রকম জিনিস থাকা রাখবে। যেমন এই যে ওনার সাথে সকালবেলা একটু মজা ধরে করছি, একটু মজা করছি, দেখা যাচ্ছে অনেকেই সঠিকভাবে এটা নাও নিতে পারে, মাইন্ডও করতে পারে। আই হ্যাভ ডট মাইন্ড, কারণ আমি সব আমি জানি। আমার মধ্যে অসৎও আছে, অসৎ তার আপনাদেরকে দেখাবো না। সব মানুষের মধ্যেই তো অসৎ একটু না একটু থাকবে। হ্যাঁ, ওই ভালোটা হ্যাঁ বলেন। রাইট হাসান সাহেব, রাইট। বেশি বেশি করে মজা করবেন, বেশি বেশি হাসবেন, হাঁটা নষ্ট হবে না, ঠিক আছে? আর 8-10টা করে প্রেম করবেন, একটা করবেন না, একটা করলে খুঁজে যাবেন। হ্যাঁ, 8-10টা করলে তো কেউ পারফেক্ট না। টাইম দেওয়ার কি আছে, ও শুধু সবার কাছে খাবে, ও আগে টাইমের টেনশন দেখতেছি। ওর যে 4টা চেহারা সুন্দর, লম্বা চড়া। যারা শান্ত শিশু তাদের ভিতরে কি হচ্ছে এটা একমাত্র সেই জানে, তাই না? আমি তোর মতো লম্বা চড়া হলে আরো 8-10টা প্রেম করবো। আমার একটা ছোট্ট কাহিনী বলি, যে ধরেন যে আমার তো আসলে এই যে প্রেমটা, আমার তো বান্ধবীর সাথে আমরা বন্ধুর মতো চলতাম, কিন্তু করে কথাবার্তা বলতাম, ওর সাথে আপনি করে কথা বলাটা বা তুমি করে কথা বলাটা, এটা পৃথিবীর সবচেয়ে বড় লজ্জা বা একটা আশ্চর্য ছিল, কেউ মেনে নিতে পারতো না। এই কীভাবে সম্ভব তুমি করে কথা বলতে যাবো ওর সাথে, ঠিক আছে? তো ধরেন ওর সাথে আমার সম্পর্কটা হয়েছে 4th ইয়ারের পরে। হঠাৎ করে একদিন ইন্টারনেটে বলছি, যা তোকে অমুক সালে তোর বিয়ে তুই রাজা থাকলে আসিস। পরের দিন রাজা হয়ে গেছে, আমি এখন কথা দিয়ে কিছু সমস্যা নেই, আগে করে দেবো। এখন পরে আমি তো বিয়ে করিনি, সে আমাকে বিয়ে করছে, আমার কোনো উপায় ছিল না, ঠিক আছে? আমি ফেসে গেছি। আমি চাইছিলাম আরো 8-10 বছর পরে ফ্রি থাকবো। আমার ওয়াইফ জানে, ওই আমাকে বিয়ে করছে, আমি করি। যাই হোক, তো ওখানে দেখা যাচ্ছে যে আরো ছোট বড় আমাদেরকে দেখে আমাদের ছোট ভাই বোনরা কিছু কিছু ভয় পাইতো, কারণ আমরা একমাত্র ছিলাম যে আমরা স্যারকে দেখে ভয় পাই না। ক্যাম্পাসে কিন্তু একটা রুলস আছে, কিন্তু স্যারের বাজার করে দেওয়া, এই করে দেওয়া, প্রয়োজন করার জন্য আমরা হচ্ছে স্যারকে ডোন্ট কেয়ার। স্যারকে আমরা চিনি না, স্যারকে আমরা বলতাম আপনি আমাদের টাকায় এখানে চাকর হিসাবে আসছেন, আমাদের যা কিছু লাগে আপনারা দেখবেন, না দেখলে আপনাদেরকে বের করে দেবেন। আমরা প্রথম আমাদের ইতিহাসে আমরাই প্রথম এক লোককে ডাক দিচ্ছি, আমাদের আন্দোলন মানে না অনুষদ করতে বলি, করে না বলছে স্যার একটু আসেন আপনার সাথে চা করবো,
কোথায় নিয়ে যাচ্ছিস তোরা? বলে আসেন 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 চলো ভিতরে দিকে স্যার একটু বসে চাটা নিয়ে আসি নিয়ে তারা ডক্টর ঠিক আছে। কিছুদিন আগে ক্যাম্পাসে যে চলাফেরা নিষিদ্ধ হচ্ছে ঢুকছি, একজন ডক্টর আসছে, ডক্টর এসে জিজ্ঞেস করতেছে আপনি কি, আপনার পরিচয় কি? বললাম আপনার পরিচয় দেয় নাকি, আপনি কি? তো বললাম আমি প্রক্টর। আমি বললাম কোন ডিপার্টমেন্টে? বললো অনেক অমুক ডিপার্টমেন্ট। বললেন এবারে বলতেছি আমি, এবার আপনি জিজ্ঞেস করেন আপনি কী জানতে চাচ্ছেন? বললাম আপনি শিশুর কথা। বললাম 5 থেকে আর কিছু জিজ্ঞেস করে সে চলে গেছে। সে আমার 5 থেকে 6 বছর চলে গেছে, সে ওখান থেকে চলে গেছে। তো আমরা ধরেন ক্যাম্পাসে হচ্ছে রাজার মতন ছিলাম, কারণ আমার বাপ দাদার টাকায় চলে ক্যাম্পাস, ওদের বাপ দাদার টাকায় ক্যাম্পাস চলে না। চলে আপনার বাবার ট্যাক্সের টাকা দিয়ে ক্যাম্পাস চলে, ওদের কাছে কেন শুনবো? প্রতি বছরে একটা ছাত্রের জন্যে সরকার কত খরচ করে জানেন? 12 থেকে 15 লাখ টাকা খরচ করে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পিছিয়ে যতগুলো সুবিধা দেয়, খাবার দাবার, বাসস্থান, বাস ভাড়া, ওষুধপত্র সব এগুলো তাদের করতে বাধ্য। সেখানে টিচারকে মনে আছে না, আমরা তো এই অধিকারগুলো নিতে পারি না। ওখানে ছোটো বোন থাকতো, এই ছোটো বোনরা দেখা যাচ্ছে যে আমি এই টিচারটা প্রচুর করতাম। তো এর মধ্যে আমারই এক ছোটো ভাই এক মেয়ের প্রেমে পড়ছে। তো এই যেখানে সেখানে দেখা যাচ্ছে বসে গল্প করে বসে, তো ও যখনই বসে তখনই আমি হচ্ছে যে আমার বন্ধুদেরকে ডাক দিই এদিকে আয়, এই চিরকুট লিখি, যে বলবি যে ওই যে রোমান ভাই বসে আছে, এই যে চিরকুটটা দিবি, ওর নাম হচ্ছে খালেদা, ওকে হচ্ছে যে বলে পাঠাই, বলবি যে চিঠিটা দেওয়ার পরে ভাইয়া বলছে আই রাম খালেদা, মানে খালেদা জিয়া, ওর নাম খালেদা, তো ওকে ডাকাইতাম। এই করতে 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 ওদের প্রেমই ভেঙে গেল আমার জানান ধরতে। আমি পরে বললাম সরি আমি তো আসলে এই উদ্দেশ্যে করি নাই, কিন্তু আসলে কপালে না থাকলে ওগুলো বলে না ভাই। এর থেকে মজার কাহিনী হচ্ছে আমার বিয়ে হওয়ার তখন 2-3 মাস হয়েছে, ওই ছোটো ভাই ওই খালেদাকে নিয়ে আমার বাসায় চলে গেছে। আমাকে ফোন দিচ্ছে, ভাই কোথায়? আমার তুই কোথায়? বলছে আমি তো আপনার বাসায় গেছি, তোর আব্বু আছে, সাথী কথা বলতেছি, আমার ভাইয়ের নাম সাথী। বললাম তোর আব্বু আছে, তোর আব্বুর সাথে বসে আড্ডা দেয়, আর আমার বড় ভাই বাইরে থেকে আসছে, বসে গল্প কর। আর বড় ভাই কিছু খাবার রান্না করতে পারে, বড় ভাইকে বল তোকে রান্না করে খাওয়া। মানে ও ওই মেয়েটাকে নিয়ে গেছে যাতে আমি কোনোদিন না যায়, এটা ছিল আর হচ্ছে প্রধান উদ্দেশ্য। আমার বাসায় চলে গেছে। না আমি তো সাথীর সামনেই বলি, সাথীর সামনেই ওকে জ্বালাই। আর আমি জ্বালাই তো লুকাচুরি করে না, তো আমি তো ওপেন জ্বালাই। ওপেন জ্বালানো তো আমার মধ্যে তো কোনো দুর্নীতি থাকতেছে না। ওই পরে ওদের বিয়ে ঠিক আমাকে দুজনে দু জায়গায় বিয়ে হয়েছে, ঘটনা ছিল ওদের প্রেম। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এই যে আমাদের যে শিল্পীদের যে বৈশিষ্ট্য, আমি এই এত কথা বললাম ডোরমায়, আমাদের একজন শিল্পী সম্পর্কে একজন প্রেক্ষাপটটা জানতে হবে, আসলে মূল প্রেক্ষাপটটা কি। এই যে আপনারা যেগুলো শিখতেছেন মূল কারণটা কি? চাকরির জন্য আসছেন আপনারা, আপনাদের তো একটা ধান্দা আছে, খারাপ ভাষায় বললাম, তাই না? ধান্দা আছে না? এইটারই প্রতিটা জিনিসেরই একটা মূল প্রেক্ষাপট থাকে। এই যে আন্দোলন বা ইউনিট যে প্রধানমন্ত্রী করবে, মূল প্রেক্ষাপট কি কেউ জানেন? আমরা কি জানি যে কী হচ্ছে দেশে? কেউ বলতে পারবো? হঠাৎ করে কথা নাই বার্তা নাই, 3 থেকে 4 দিনের মাথায় হঠাৎ করে সরকার প্রধান হয়ে গেল, যে ইউনিট দেশেই থাকে না, হঠাৎ করে এসে প্রধানমন্ত্রী হয়ে বসে আছে। মানুষ তো স্বপ্নেও ভাবে না যে কীভাবে কী ঘটবে। ঘটনাগুলো এরকম হচ্ছে। হ্যাঁ, এই সরকারের অবস্থা খারাপ আছে, অনেক অন্যায় অত্যাচার বেড়ে গেছে। যাই হোক, প্রতিটা শিল্পীর যে মূল প্রেক্ষাপট বা বৈশিষ্ট্য, যখন পরীক্ষার খাতাতে আসবে যে বৈশিষ্ট্যটা কী, তখন আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে হবে। যেমন যে এই জয়লাভিদের হচ্ছে রেখাচিত্রের মাধ্যমে ছবি অঙ্কন করতে বেশি পছন্দ করতেন। সাধারণত আমাদের গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনকে নিয়েই তার রেখাচিত্রের বেশি প্রতিফলন দেখা যায়। এছাড়া সে হচ্ছে 43-এর মনন্তর, 74-এর মনন্তর, যে আমরা দুর্ভিক্ষগুলো হয়েছিল, সেই দুর্ভিক্ষের ছবি এঁকে গোটা পৃথিবীতে বিখ্যাত হয়েছিল। এই যে এইগুলোকে বোঝানোর জন্যই হচ্ছে এই কথাগুলো আমার বলা। যেমন বিষয়টা বুঝবেন, হ্যাঁ, পড়ার আগে যে কোনো জিনিসই পড়বেন, পড়ার আগে মূল থিমটা বুঝবেন, যে মূল থিমটা আসলে কী, এই জয়লাভিদিনটা কে, এর মূল বৈশিষ্ট্য কী, এর কী কী কীর্তিকলাপটা করছে, এতটুকু আমরা জানার চেষ্টা করব। কেমন? তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে 3 থেকে 4টা শিল্পী আপনারা আপাতত পড়বেন। আর হচ্ছে করবেন, ওই যে কালকে বললাম না, পাহাড়পুর, শঙ্কর বিহার, পাহাড়পুর, ময়নামতি, শালবন বিহার যেগুলো আছে,
তারপরে আপনার বন্দর মিউজিয়াম, তারপরে আরও যেগুলো মানে স্থাপনাগুলো আছে বাংলাদেশের সার্বভৌম মসজিদ টসজিদ বা আরও কিছু যে আমাদের যেমন জাতীয় উৎসবগুলো কি, আমাদের কালচারের উৎসবগুলো কি কি বলেন তো দেখি। ঈদে মিলাদুন নবী, পূজা, বৈশাখ, নবান্ন। হ্যাঁ 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 এই যে ওটা বড়দিন না না না, ওটা আমাদের কালচারের না। আমাদের কালচার বলতে আমাদের বাঙালিয়ানা কালচার, যেটা আমরা হচ্ছে বাঙালি। আমরা কত কোটি আমরা আছি মোটামুটি 18 আর প্লাস 24-25 কোটির মতন আছি, 26 কোটির মতন আছি টোটাল ওই অঞ্চল আর এই অঞ্চল মিলে। ভারত পশ্চিমবঙ্গের এটা মিলে আমরা মাত্র হচ্ছে যে এতজন আসছি, যেটা আমরা বাঙালি জাতি, তাই কিনা? বাঙালি জাতির আমাদের কালচারটা কি? আমরা যেমন নবান্ন উৎসব করি, কখন? যখন আমাদের ধান টান কাটা হয়, কাটার পরে নবান্ন উৎসব করি, এটা আমাদের কালচার। বৈশাখ করি কখন? বৈশাখ মাসে নবান্ন মাসে পিঠা উৎসব হয়, বৈশাখ মাসে এটা করি। তারপরে কী করি হচ্ছে আপনার বসন্ত উৎসব পালন করি, যে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে করতাম। এটা এখন যে 14 তারিখে পরে হয়ে গেছে, ভালোবাসা দিবস পৃথিবী থেকে একটা আসছে, ওই অঞ্চল থেকে এসে এই যে করতেছে, তাই না? তো আমাদের হচ্ছে কী ছিল, আমাদের হচ্ছে 13 তারিখ হচ্ছে বসন্ত ঋতু। সেই বসন্তে আমরা কী করতাম, পুরাতন কাপড় চোপড় এটা পুরাই ফেলতাম, মানে আমাদের গরম শেষ, শীত শেষ, গরম চলে আসছে, শীত শেষ। এটা হচ্ছে মূল প্রতিবন্ধ ছিল, এবং গাছে গাছে নতুন পাতা গজাইতো এবং ফুল ফুটতো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বসন্ত, যেটা চারুকলাতে সবসময় হয়ে থাকে। আর কি আছে? ঈদ আছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, দুর্গা পূজা আছে, তাই না? দুর্গা পূজা, কালী পূজা যেগুলো আছে আর কি। আর এই যে এগুলোই হচ্ছে আমাদের কালচারের অংশ, ঠিক আছে? এটা আমাদের কালচার, অন্য কিছু আমাদের কালচার না। এই কালচার সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। কালচারের লোকশিল্প কী, কারুশিল্প কী, কালচারটা কী, এই যে শিল্পীগুলো সংগঠন কী কী, আর কিছু কিছু যে বিল্ডিংগুলো আছে সেটা, আর আমাদের বাংলাদেশের যে পূর্ব নাম বা রাজশাহীর পূর্ণ নাম পুণ্ড্রবর্ধন, হরিতর, হ্যাঁ হরিকেন, এই যে এইসব নামগুলো আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানলে মোটামুটি বাংলাদেশ সম্পর্কে জানা হবে, ঠিক আছে? এর বাইরে আর একটা কিছু দরকার নাই, মনে থাকবে? ওকে, এবার রাসেল সাহেব বলেন আপনাদের আর কী কী প্রশ্ন আছে? আমরা এই যে শেষের পর্যায়ে চলে আসছি, থিওরিক্যাল। আচ্ছা, থিওরিক্যাল, এই যে থিওরিক্যাল বিষয়টা যে পড়ালাম, থিওরিক্যাল বিষয় সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আপাতত আমরা এটা শেষ করে ফেলি, আমরা এখন প্র্যাকটিক্যালটা শুরু করি, কেমন? এই যে ধরেন আমরা, আচ্ছা আমরা যখন চারুকলাতে এখনই মোবাইলে হ্যাঁ আমরা এখানে বেস নিয়ে ক্লাস করতেছি না, আমরা কিন্তু বেসে শুধুমাত্র থিওরি ক্লাস করতাম, থিওরি ক্লাসগুলো শুধুমাত্র বেসে করতাম। তাছাড়া এখানে আমরা বেস নিয়ে ক্লাস করতাম না, আমরা করতাম হচ্ছে ল্যান্ডে বসে। গুরুমুখী যেগুলো বিদ্যা সেটা সাধারণত হচ্ছে ল্যান্ডে বসে করতে হবে, এটা নিয়ম, ঠিক আছে? তাহলে আপনি যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, হেলে তুলে আরাম করে কাজগুলো করতে পারি আপনাদের। কে কথা বললো? আচ্ছা, ও আর একটা কথা বলে দিই, এই যে খাতা হচ্ছে আপনার তো কমপ্লিট হয়ে গেছে না? আপনি খাতা দিচ্ছি আমি? ও কালকে আপনি আমার খাতার জন্য টাকা দিচ্ছেন? খাতা ম্যাডামের আছে, তাই না? আপনার আছে, আপনার আছে 2 জনের খাতা, আপনার হচ্ছে 2টা বাকি আছে, আর একটা ক্লাসে কাজ করতে থাকে, সমস্যা নাই। আচ্ছা, আপনাদের যেগুলো হবে আপনি একবারে নিয়ে আসতে হবে, কি আমার খাতাটা কম হবে, খাতাগুলো আপনার জমা দিতে হবে। এটা আমি হচ্ছে আমার মানে ওপিনিয়নটা আপনাদেরকে দিচ্ছি, যে আমার কাছে মনে হয়েছে যে ডিজাইনগুলো একটা খাতা দিয়ে আমরা করি।
আমার চুল নাই ক্লিক ক্লিক একসাথে সুন্দর টেবিলে হয়। একটাতে করবেন হচ্ছে ডিজাইন, একটাতে করবেন হচ্ছে ডিজাইন, তো 8-10টা করবেন, কিন্তু পেজ যতগুলো আছে একটা পেজ ফাঁকা রাখবেন, বারবার করে বলতেছি। আজ একটা কমে গেল না, 10-12টা 15টা করলেই এনাফ। সারা কয়টা দেখবে, যারা আসবে কয়টা দেখবে বলেন, দেখবে সব কিছু না স্যার, শেষ করতে পারবেন না তো। যেভাবে দেখে আগে এইটা যে শুধু ওনাদেরকে দেখানোর জন্য আপনারা করবেন তা তো না, এটা নিজেদের জন্য করতেছেন আপনারা। এটা খাতাটা আজীবন থেকে যাবে আপনাদের কাছে। এরপরে দেখা করে আমার ঠিক হ্যাঁ, আপনাদের কাছে আবার থেকে যাবে খাতাগুলা। এই খাতাগুলা একটাতে করবেন হচ্ছে ডিজাইন, ফুল লতা পাতা দিয়ে, আর একটাতে করবেন হচ্ছে দৃশ্য, 8 থেকে 10টা দৃশ্য করবেন, বাকি ড্রয়িং করবেন। ড্রয়িং বলতে এই যে কর্মরত ফিগারের ড্রয়িং, এমনি বাচ্চাদের ড্রয়িং, খেলার ড্রয়িং, এইসব বই থেকে থেকে মানে আলাদা আলাদা। হ্যাঁ, শুধু পেন্সিলের ড্রয়িং, মানে দৃশ্য তো কালার দিয়ে করলেনই, ওটা 8-10টা করলেন, করার পরে বাকি যে পেজ থাকছে ওখানে হচ্ছে এমনি ড্রয়িং করবেন, পেন্সিল দিয়ে, শুধু পেন্সিল দিয়ে, রং করতে হবে না, ড্রয়িং করবেন। আর আরেকটা খাতাতে করবেন হচ্ছে ফল, মূল, পাখি টাখি যেগুলো আছে বড় বড় করে সুন্দর সুন্দর করে এগুলো করবেন। তাহলে খাতাগুলো পরিপূর্ণভাবে ইউজ হচ্ছে না, আসলে তো আমরা ব্যবহার করতে পারবো না। একটা পেজে কি একটাই কথা লাগাবো? হ্যাঁ, বড় করে রাখতে হবে তো বড় একটাই করে করে। তুমি কি সারা ছোট? এখন একটা আপেলকে আপনি এত বড় করে রাখাবেন, না, এটাই তো কথা। এটা তো আপনার সেন্সের বিষয় রে বাবা। দুটাই তো ধরবে তুমি খেয়াল করতে দেখো আমার হাতে কি? আপনার আপনি শুনেন, আপনার এত হাতে- এরকম করেন না। এক পৃষ্ঠায় যদি আমি এত অল্প কখন? দুটো করে ধরবে ছবি আঁকতে অনেক সময় লাগে স্যার, এটাই কথা। এটা খাতা এটা বড় কথা। আসলে এখানে একটা ডাব তো আপনি এতটুকু রাখাতে পারেন না, পারেন? ডাবের একটা পেজ একটা ব্যাপার। একটা আনারসকে একটা এত করে রাখতে পারবেন? ওইটাতে একটা পেজ। এটা তো বোঝার বিষয় রে বাবা, যে আপেল আমি একটা পেজে এতটুকু আঁকালেই হচ্ছে, 2টা আপেল আঁকালে হচ্ছে। আর